লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ত্যাগ করে উই কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ, আমরা তীর্থযাত্রীদের ধরে ফেললাম। এখানে তীর্থযাত্রীদের ধরে ফেললাম বলতে সামনে যে তীর্থযাত্রীরা ছিলেন তাদেরকে তারা হেঁটে ধরে ফেললেন, এটা বলতে চাইছে। অ্যান্ড এবং ক্যাম্পড উইথ ইট, এবং তাদের সঙ্গেই এই যে স্বামী বিবেকানন্দের দল ছিল আর কি, স্বামীজির দল, তো ওই স্বামীজির দল একটা তাঁবু খাটিয়ে ফেললো। ফর দ্যাট নাইট, ওই রাত্রিতে, এখানে যে রাত্রির কথা বলা হয়েছে, যে রাত্রিতে তারা হাঁটাহাঁটি করছে, যে জায়গাটায় তারা তাঁবু খেটে ফেললো সেই জায়গাটা হলো অ্যাট পাওয়ান। পাওয়ান বলে একটা জায়গা। এই জায়গাটা বিশেষভাবে বিখ্যাত। কী জন্য বিখ্যাত? এ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিংস। এই জায়গাটা একটা পবিত্র সরোবর রয়েছে, এই পবিত্র সরোবরের জন্য বিশেষভাবে বিখ্যাত। আই ক্যান রিমেম্বার ইট, আমি এখনও স্মরণ করতে পারি। দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস, দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস কথার অর্থ হলো খুব উজ্জ্বল আলো, রিফ্লেক্টেড পড়ছিল ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং। এখানে বলা হয়েছে যে আমার এখনও মনে করতে পারি উজ্জ্বল আলো ওই যে সরোবর রয়েছে, সরোবরে বিশেষভাবে প্রতিফলিত হচ্ছে ওই সন্ধ্যাতে। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, থ্রংস অফ পিলগ্রিমস কথার অর্থ হলো তীর্থযাত্রীদের যে ভিড়, প্রসিডিং এগিয়ে চলছিলেন ইন লিটল গ্রুপস, ছোট ছোট দলে, ফ্রম শ্রাইন টু শ্রাইন, একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে। এখানে বলা হয়েছে যে আমি এখনও মনে করতে পারি যে সরোবর ছিল, সেই সরোবরে উজ্জ্বল আলো গিয়ে পড়ছে, আর তারা একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে ছোট ছোট গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। অ্যাট পাহালগাম, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, মেষপালকদের একটা গ্রাম রয়েছে, যে গ্রামটার নাম হলো পাহালগাম। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, একদিনের জন্য সেই জায়গায় ক্যাম্প তৈরি করা হলো। টু কিপ একাদশী, অবশ্যই সেখানে একাদশী পালন করার জন্য। ইট ওয়াজ আ বিউটিফুল লিটল র্যাভাইন ফ্লোট, এখানে বলা হয়েছে এটা ছিল খুব সুন্দর একটা ছোট্ট, র্যাভাইন কথার অর্থ হলো উপত্যকা, ফ্লোট কথার অর্থ হলো বিস্তৃত। এটা বলতে এখানে এই যে পাহালগাম গ্রামটা বলা হয়েছে, যেখানে শেফার্ড অর্থাৎ মেষপালকরা বসবাস করে, সেই জায়গাটার কথা বলা হয়েছে। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি, যার অধিকাংশটাই ছিল বালিময় একটা আইল্যান্ড। ইন দ্য ফেবল ওয়ার্ন বেড অফ আ মাউন্টেন স্ট্রিম, যেখানে ছিল নুড়ি পাথরে ভর্তি, যেটা ছোট্ট পাহাড়ি নদীতে বয়ে আনা যে নুড়ি পাথর, সেই নুড়ি পাথর এখানে ভর্তি ছিল। দ্য স্লপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, এখানে স্লপস কথার অর্থ হলো এই যে উপত্যকা রয়েছে, উপত্যকার ঢালুটাকে বোঝানো হয়েছে। এখানে যে উপত্যকার ঢালুটা রয়েছে এটা পাইন গাছের জন্য পুরোপুরি অন্ধকার ছিল। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন, আর পর্বতের মাথার উপরে অ্যাট সানসেট, সূর্য ডোবার পর, দ্য মুন, চাঁদকে, নট ইয়েট ফুল, যে চাঁদ পুরোপুরি গোল নয়। এর অর্থটা সহজ করে বলে এরকম বলা যায়, উপত্যকার ঢালগুলোতে পাইন গাছের ছায়ায় অন্ধকার হয়ে রয়েছে, আর পর্বতের উপরে তার মাথায় যে সূর্যাস্তের পর যে চাঁদটা দেখা যাচ্ছে, সেই চাঁদটা একেবারে পূর্ণ নয়, অর্ধচাঁদ। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, সেটা ছিল সবথেকে স্নিগ্ধ আর মনোরম সময়ের সুইজারল্যান্ড বা নরওয়ের প্রাকৃতিক দৃশ্য। এখানে এটা বলতে কোনটা, এটা বা সেটা বলতে কোনটা, এখানে এটা বা সেটা বলতে ওই যে উপত্যকা রয়েছে, সেই উপত্যকার কথা বলা হয়েছে, যে শেফার্ডরা যেখানে বসবাস করে সেই জায়গাটার কথা বলা হয়েছে। এখানে এই জেন্টলেস্ট কথার অর্থ হলো স্নিগ্ধ, আর লাভলিয়েস্ট কথার অর্থ হলো মনোরম। হেয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, এখানে আমরা দেখেছিলাম মানুষের শেষ বাসস্থান। এ ব্রিজ, একটা সেতু, এ ফার্ম হাউস, একটা ফার্ম হাউস, উইথ ইটস প্লাউড ফিল্ড, চষা জমি, অ্যান্ড এ ফিউ সেটার হাটস, আর কিছু উঁচু ঢিবিতে অবস্থিত বাড়ি, ছোট ছোট বাড়ি, যেগুলো হয়তো ছোট ছোট পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোকে এখানে সেটার হাটস বলা হয়েছে। অ্যান্ড এবং হেয়ার, এখানে অনেক গ্রসি নল, এখানে গ্রসি নল কথার অর্থ হলো ছোট্ট ঢিবি, যে ঢিবিটা
ঘাসে পরিপূর্ণ রয়েছে, মানে সবুজে পরিপূর্ণ রয়েছে। এটা মানে হলো এখানে একটা তৃণময় ছোট পাহাড়ের ওপর হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগান, যখন আমরা আমাদের চূড়ান্ত পর্যায়ের যাওয়া শুরু করলাম, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনকাম্পড। আমাদের সঙ্গে যে সমস্ত আরও তীর্থযাত্রীরা ছিল তাদেরকে পিছন ফেলে আমরা চলে এলাম। থ্রু সেন্স অফ ইনডেসক্রাইবেবল বিউটি, এখানে যে বর্ণনাতীত যে সৌন্দর্য, 3000 of us ascended the valley that opened before us as we went। আমাদের মধ্যে প্রায় 3000 যে তীর্থযাত্রী তারা এই উপত্যকার দিকে উঠতে থাকলো। এখানে অ্যাসেন্ডেড কথার অর্থ হলো ক্লাইম্ব, ওপরে উঠতে থাকা। যত ওপরে উঠতে থাকলো, ওপেন দ্য বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, আমরা যতই সামনের দিকে এগোতে থাকলাম ততই আমাদের সামনে উন্মোচিত হতে লাগলো। উন্মোচিত বলতে এখানে যে পাহাড়ের গুহা রয়েছে, সেই পাহাড়ের গুহাতে যে শিবলিঙ্গ তৈরি হয়, ঠিক সেই জায়গাটা তাদের কাছে উন্মোচিত হতে লাগলো। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন এ পাইনউড, প্রথম দিন আমরা পাইনউডেই তাঁবু খাটালাম। দ্য নেক্সট উই হ্যাড পাসড দ্য স্নো লাইন, পরের দিন আমাদের অবশ্যই এই তুষারের পথ ধরে যেতে হলো। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড আ ফ্রোজেন রিভার, আমাদেরকে একটা তুষারে পরিপূর্ণ নদীর ধারে টেন্ট করতে হয়েছিল। দ্যাট নাইট, ওই রাত্রিতে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, ওই রাত্রিতেই একটা বড় আগুন করতে হয়েছিল জুনিপার দিয়ে। এই জুনিপার বলতে এখানে গুল্ম জাতীয় একটা গাছ রয়েছে, সেই গাছের যে তেলটাকে এখানে জুনিপার বলা হয়েছে। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যাবেলায়, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, যতক্ষণ না আমরা ওপরে উঠলাম, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার ম্যানি মাইলস ইন সার্চ অফ দিস স্যাংটিটি ফুয়েল। অ্যাট লাস্ট দ্য রেগুলার পথওয়ে কেম টু অ্যান এন্ড, শেষ পর্যন্ত আমাদের হাঁটার পথ শেষ হলো। অর্থাৎ এখানে পথওয়ে কথার অর্থ হলো হাঁটার পথ। অ্যান্ড এবং উই হ্যাড টু স্ক্রাম্বলড আপ অ্যান্ড ডাউন along good paths on the face of steep declivities till we reached the Blunderstone Gorge, in which the cave of Amarnath was situated. We had to scramble, আমাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হয়েছিল আপ অ্যান্ড ডাউন, চড়াই উত্তরায়ে, অ্যালং গোটস পথ, যে পথ দিয়ে ছাগল যাওয়া আসা করে এইরকম পথ ধরে, অন দ্য ফেস অফ স্টিপ ডেলিভিটিস, এখানে এই ডেলিভিটিস কথার অর্থ হলো উত্তরায়। এই চড়াই উত্তরায় আমাদেরকে ততক্ষণ ফেস করতে হলো টিল উই রিচ দ্য ব্লান্ডারস্টোন গর্জ, যতক্ষণ না আমরা বড় বড় পাথরখণ্ডে ভরা গিরিখাতে পৌঁছালাম। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যার মধ্যে অমরনাথের গুহা অবস্থিত। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যেই আমরা এটাতে চড়ছিলাম, এটাতে বলতে এখানে অমরনাথের গুহার কথা বলা হয়েছে। উই হ্যাড বিফোর আস দ্য স্নো স্পিক কভার্ড উইথ এ হোয়াইট ভেল, আমরা আমাদের সামনে দেখতে পেলাম স্নো স্পিক্স, যেটা সাদা তুষারে পরিপূর্ণ রয়েছে, সাদা তুষারে পরিপূর্ণ। নিউলি ফলেন, মনে হলো যেন এই মুহূর্তে এই তুষারটা পড়েছে। And in the cave itself, in a inch never reached by sunlight, এবং এই যে গুহাটা, এই গুহাটার মধ্যে কোনো রকমভাবে সূর্যের আলো পৌঁছায় না। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, আর এইখানেই দেখা যাচ্ছিল বিরাট একটা তুষারলিঙ্গ। দ্যাট মাস্ট হ্যাভ বিন সিমড টু দ্য অ্যাওয়েস্ট্রাক পিজেন্টস হু ফার্স্ট কেম আপন ইট লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যা দেখে বিস্মিত বা স্তম্ভিত যে সমস্ত গ্রামের লোকজন যারা প্রথমবার এসেছে, তাদের নিশ্চয়ই মনে হয়েছে যে ঈশ্বর যেন তাদের জন্যই একেবারে অপেক্ষারত অবস্থায় রয়েছে। এই অ্যাওয়েস্ট্রাক কথার অর্থ হলো বিস্মিত, আর এখানে যে পিজেন্টস বলা হয়েছে না, এই পিজেন্টস কথার অর্থ হলো গ্রামবাসী। The Sami had observed every rite of the pilgrimage as he came along.
দ্য স্বামী হ্যাড অবজার্ভড, স্বামী বিবেকানন্দ পালন করেছিলেন এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রার যে সমস্ত ধর্মীয় প্রথা রয়েছে, সব ধর্মীয় প্রথা, অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি তীর্থযাত্রায় আসছিলেন, অর্থাৎ তীর্থযাত্রায় আসার পথে ধর্মীয় যে সমস্ত পন্থাগুলো রয়েছে বা রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো তিনি সবই পালন করেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বেডস, তিনি মালা জপ করেন, কেপ্ট ফাস্ট, উপোস করেন, এবং বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন, একের পর এক বয়ে চলা পাঁচটা নদী, যে নদীর জল একেবারে আইসের মতো ঠান্ডা, সেই জলে তিনি স্নান করেন। ক্রসিং দ্য রিভার গ্লোবালস অন আওয়ার সেকেন্ড ডে, এবং দ্বিতীয় দিনে তিনি নুড়ি পাথরযুক্ত পথ পেরিয়ে বা হেঁটে যান। অ্যান্ড নাও, এখন অ্যাজ হি এন্টার দ্য কেভ, এখন তিনি গুহায় প্রবেশ করলেন। ইট সিম টু হিম, তাকে দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ হি স শিব মেড ভিজিবল বিফোর হিম, তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি যেন তার সামনে স্বয়ং মহাদেবকে দেখতে পাচ্ছেন। অ্যামিডস দ্য বাজিং সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, এই যে তীর্থযাত্রীদের ভিড়, এই ভিড়ের মধ্যে যে আওয়াজ, সেই আওয়াজের মধ্যে, অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজনস, পায়রাদের পাখার যে ঝাপটার আওয়াজ, হি নেল, তিনি হাঁটু গেড়ে বসলেন, অ্যান্ড পোস্টাল 2 or 3 টাইমস, তিনি 2 থেকে 3 বার উবু হয়ে নমস্কার করলেন, আননোটিসড, না দেখেই। অ্যান্ড দেন, তারপর, অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, আবেগ তাকে তাড়িত করে বা অভিভূত করে দেয়, এই ভয়ে তিনি উঠে দাঁড়ালেন এবং সরে গেলেন। এখানে উইথড্রিউ কথার অর্থ হলো সরে যাওয়া। হি সেইড আফটারওয়ার্ডস, পরবর্তীকালে তিনি বলেছিলেন, দ্যাট যে ইন দিস ব্রিফ মোমেন্টস, এই যে অনেকটা সময়ের মুহূর্ত মানে যে সময়ে তিনি স্বয়ং শিবের কাছে নমস্কার করছিলেন উবু হয়ে, ঠিক সেই সময়ের কথা বলা হয়েছে। হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর, ঠিক সেই সময়তেই তিনি শিবের কাছ থেকে অমর হওয়ার বর পেয়েছিলেন। নট টু ডাই, না মরার, আনটিল হি হিমসেলফ হ্যাড ওয়েল্ড ইট, যতক্ষণ না তিনি নিজে চাইছেন ততক্ষণ তিনি মরবেন না, এইরকম বর তিনি শিবের কাছ থেকে পেয়েছেন। ইন দিস ওয়ে, এই পন্থাতেই পসিবলি, সম্ভবত, ওয়াজ ডিফিটেড, তিনি পরাজিত করেছিলেন, অর ফুলফিল্ড, বলতে তার পূর্ণ হয়েছিল। দ্যাট প্রি সেন্টিমেন্ট হুইচ হ্যাড হান্টেড হিম ফ্রম চাইল্ডহুড, যে বিষয়টা তাকে শিশু বয়স থেকে বিশেষভাবে ভাবাতো, কোন বিষয়টা? দ্যাট যে হি উড মিট উইথ ডেথ, তিনি মৃত্যুর দেখা পাবেন, ইন এ শিব টেম্পল অ্যামংস্ট দ্য মাউন্টেন্স, পর্বতের মধ্যে অবস্থিত শিব টেম্পলে, মানে শিশু বয়সে তাকে এটাই ভাবাতো যে তিনি মৃত্যু দেখা পাবেন শিব টেম্পল রয়েছে, যে টেম্পলটা পর্বতের মধ্যে অবস্থিত। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, ব্রাহ্মণদের কোনো শোষণ ছিল না, অব দ্য হেল্পলেস পিপল, এই সাধারণ মানুষদের প্রতি, অর্থাৎ সাধারণ মানুষদের প্রতি ব্রাহ্মণদের কোনো শোষণ ছিল না এই গুহার বাইরে। অমরনাথ ইজ এ রিমার্কেবল, অমরনাথ একটা বিশিষ্ট জায়গা, তার কারণ ফর ইটস সিম্পলিসিটি, এটা সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু দ্য নেচার, এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, বলতে চাইছি যে প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সিম্পলিসিটির জন্য অমরনাথ একটা বিশিষ্ট জায়গা। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্কারমেন্ট। এখানে বলা হয়েছে, কিন্তু তীর্থযাত্রা রাখি বন্ধনের এই মহান দিনে এমন একটা জায়গায় পৌঁছায় যে আমাদের কবজিগুলোর সেই পবিত্র প্রতীকের লাল আর হলুদ সুতোয় বাঁধা হয়, অর্থাৎ রাখি বন্ধনের পুণ্যতিথিতে এই পুণ্যযাত্রাটি সম্পূর্ণ হয়েছিল। আর এই পুণ্যার্থীর দল একে অপরের হাতে প্রচুর পরিমাণে লাল হলুদ রাখি বেঁধে দেয়। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, উই রেস্টেড, আমরা বিশ্রাম গ্রহণ করি, হ্যাড এ মিল, খাবার খাই, অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, এই যে নদী বয়ে চলেছে তার উপরে যে উঁচু ঢিবি রয়েছে সেই উঁচু ঢিবির ওপরে
উপরে বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমরা আমাদের টেন্টসে ফিরে যাই। তো এখানে এটা বলা হয়েছে যে তারপর আমরা খাবার খেয়ে বয়ে চলা নদীর পাশে যে ঢিবি রয়েছে সেই ঢিবির ওপর একটু বিশ্রাম গ্রহণ করি, তারপর আমরা আমাদের টেন্টে ফিরে যাই। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, এই জায়গাটা যেন স্বামীর মন প্রাণ ভরিয়ে দিল। হি ফেল্ট, তিনি অনুভব করলেন দ্যাট যে হি হ্যাড নেভার বিন টু এনিথিং টু সো বিউটিফুল, তার মনে হলো এত সুন্দর কোনো জায়গা তিনি কখনোই আর যাননি। হি স্যাট লং সাইলেন্ট, কিছু সময় তিনি নীরব হয়ে বসে থাকলেন। দেন তারপর হি সেইড ড্রিমলি, তিনি কল্পনার মতো করে বর্ণনা করে বললেন আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, আমি বেশ কল্পনা করে বলতে পারি কিভাবে গুহা প্রথম আবিষ্কৃত হয়। এ প্রিটি অফ শেফার্ডস ওয়ান সামার ডে মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফক্স, গ্রীষ্মের দিনে হয়তো মেষপালকের দল একটা মেষের দলকে হারিয়ে ফেলেছে। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার ইন সার্চ অফ দেম, তারা হয়তো সারাদিন উদ্দেশ্যহীনভাবে সেগুলিকে খুঁজে বেরিয়েছে। অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, ইন এনি কেস, যাই হোক না কেন, আমার প্রভুর ক্ষেত্রে, অফ মাই মাস্টার হিমসেলফ, আমার প্রভুর ক্ষেত্রে, এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, যে গল্পটা বলা হলো এই গল্পটা পুরোপুরি সত্য। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, আইস পিলারের যে পবিত্রতা এবং যে শুভ্রতা হ্যাড স্টার্টলড, তাকে চমকে দিয়েছিল, অ্যান্ড এনরাপ্ট, অভিভূত করেছিল। তাকে বলতে কাকে? এখানে স্বয়ং স্বামী বিবেকানন্দকে বলা হয়েছে। এখানে বলা হয়েছে অমরনাথের যে গুহা রয়েছে সেই গুহাতে তুষার দ্বারা যে শিবলিঙ্গ তৈরি হয়, সেই তুষার দ্বারা শিবলিঙ্গ এখানে পিলার হিসেবে ব্যবহার করা হয়েছে। যে তুষার দ্বারা শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গের যে পবিত্রতা আর তার যে শুভ্রতা, এটা স্বামী বিবেকানন্দকে বিশেষভাবে অবাক এবং আবিষ্ট করেছিল। দ্য ক্যাভের্ন হ্যাড রিভেলড ইটসেলফ, দ্য ক্যাভের্ন মানে এই গুহাটি, হ্যাড রিভেলড উন্মোচিত করেছিল, ইটসেলফ নিজেকে, টু হিম তার কাছে, স্বামী বিবেকানন্দের কাছে, অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাসের যে গূঢ় রহস্য, সেই রহস্যের বিষয়টা। এক কথায় বলা যায় এটাকে, গুহাটি নিজেই স্বামী বিবেকানন্দের কাছে কৈলাসের যে রহস্য, সেই রহস্যটা উন্মোচিত করেছিল। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের যে বাকি সময়টা, হি এনরিচড, তিনি পোষণ করেছিলেন দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড আ মাউন্টেন কেভ, তিনি কিভাবে এই মাউন্টেনের গুহাতে প্রবেশ করেছিলেন সেই বিষয়টা নিয়ে। অ্যান্ড কেম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, তিনি নিজেই ভগবানের সঙ্গে কিভাবে মুখোমুখি হয়েছিলেন। এটাকে সহজভাবে বললে এরকম বলা যায় যে তিনি পার্বত্য গুহা মন্দিরে ভগবানের যে সাক্ষাৎ পেয়েছিলেন, ফেস টু ফেস তিনি মহাদেবের দেখা পেয়েছিলেন। এই বিষয়টাই তিনি এই বিষয়টা ভেবেই তিনি তার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন। এটাকে এখানে বোঝানো হয়েছে। এবার এইখানে যে টোটাল অংশটা দেওয়া আছে, এটুকুর বাংলা যদি খুব সহজভাবে বলা যায়, এই বাংলাটা খুব ভালোভাবে বুঝতে হবে যে লেখিকা সুনিশ্চিতভাবে উপলব্ধি করেছিলেন যে কৈলাসের মহাদেবের যে মাহাত্ম্য তার যে গুরুদেব অর্থাৎ স্বামী বিবেকানন্দের কাছে উদ্ভাসিত হয়েছে। আর তিনি এই পর্বতের গুহা মন্দিরে যে মহাদেবের সাক্ষাৎ পেয়েছেন, ভগবানের দর্শন পেয়েছেন, এই দর্শন স্মৃতিটা নিয়ে বাকি জীবনটা কাটিয়েছিলেন। এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর পারলে সাবস্ক্রাইব করবে।